হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। বন্ধুরা, আজকে আমার ভয়েস কোয়ালিটি হয়তো তোমাদের একটু অন্যরকম লাগতেই পারে, কারণ আজকে আমার যে মাইকের যে স্ট্যান্ডটা রয়েছে সেই মাইক্রোফোনের স্ট্যান্ডে একটু সমস্যা হয়েছে, যার কারণে মাইক্রোফোনটাকে হাতে নিয়ে আমাকে রেকর্ড করতে হচ্ছে। তো হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে, তবে আশা করছি ঘটনার ওপর সেটা কোনো প্রভাব ফেলবে না। আর আমি যতটা পারবো চেষ্টা করব একটা ভালো কোয়ালিটিটাকে মেনটেন করে তোমাদের সামনে ঘটনাটিকে উপস্থাপন করার। আর আশা করছি তোমাদের ভালো লাগবে, কোনো অসুবিধা তেমন হবে না। আজকের এপিসোডে তোমরা শুনতে চলেছ একটি মাত্র ঘটনা, তবে এই ঘটনাটা খুবই ইউনিক একটা টপিকের ওপরে। এই ঘটনাটা একটি পাগলা গারদে ঘটে যাওয়া একটা ঘটনা, একটি পাগলা গারদের প্যারানর্মাল ইনভেস্টিগেশন বলতে পারো। আশা করছি এই ঘটনাটা তোমাদের অনেকটা ক্রিপি লাগতে চলেছে, অনেকটা ভয় তোমরা পেতে চলেছ। তাই বেশি দেরি না করে চট করে কানে হেডফোনটা পরে নিয়ে আজকের এপিসোডটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে অজানা সত্যের এপিসোড। আর নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে আজকের এই এপিসোডটাকে শেয়ার করে দাও। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করো এবং আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের এপিসোডের মূল ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছে ছবি প্রামাণিক। সে যেরকম করে আমাকে ঘটনাটি লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, আমি ছবি প্রামাণিক। আশা করছি তুমি অনেক ভালো আছো এবং তোমার পরিবারের সকল সদস্য বন্ধুরা অনেক ভালো আছে। বেশ কয়েকদিন ধরে আমি তোমার গলায় ভূতের ঘটনাগুলো শুনছিলাম এবং আমার বেশ ভালো লেগেছে তোমার উপস্থাপনা। রাত্রিবেলা ঘুমাতে গিয়ে তোমার গলায় ঘটনা শুনলে যেন একটা আলাদাই অনুভূতি হয়। চারিদিকের পরিবেশটা কেমন যেন অন্য রকমের রূপ ধারণ করে। তার ওপর এখন শীত পড়ে গেছে। শীতকালে কম্বলের তলায় কানে হেডফোন লাগিয়ে তোমার গলায় ঘটনাগুলো শোনার একটা আলাদাই অনুভূতি। যাই হোক, আজ তোমার উপস্থাপনায় মুগ্ধ হয়ে আমি তোমাকে একটা ঘটনা লিখে পাঠালাম, যে ঘটনাটা আমি একজন কাকার মুখ থেকে শুনেছি। সে আমাকে যেরকম করে ঘটনাটি বলেছিল আমি সেরকম করেই তোমাকে ঘটনাটা লিখে পাঠালাম। আশা করছি ঘটনাটা তোমার এবং তোমার পরিবারের সকল সদস্য বন্ধুদের অনেক ভালো লাগবে। দেরি না করে শুরু করছি ঘটনা। ঘটনাটা ভার্জিনিয়ার এক পাগলা গারদের প্যারানর্মাল বিষয়গুলোর তদন্ত করতে গিয়ে এক বাঙালি ইনভেস্টিগেটরের সঙ্গে যে অভিজ্ঞতা হয়েছিল সেটাই। 2010 সালের বিখ্যাত এক রেডিও শোতে উনি ওনার ভৌতিক অভিজ্ঞতাগুলো তুলে ধরেছিলেন। বাঙালি এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর হলেন অর্থহীন ব্যান্ডের সুমন। বাংলাদেশে উনি পরিচিত বেস বাবা হিসেবে। পশ্চিমবঙ্গের ওনার আলাদাই ফ্যান বেস রয়েছে। না, সত্যি বলতে গেলে বেস বাবা সুমনের গানগুলো কিন্তু অসাধারণ। আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু আমরা অর্ধেকের বেশি মানুষ ওনাকে চিনি, আর বিশেষ করে ওনার অনেক ধরনের গান রয়েছে যেগুলো কিন্তু আমারও ফেভারেট। আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করব যে তোমরা বেস বাবা সুমনের গানগুলো একবার শুনে এসো, অর্থহীন ব্যান্ডের, তোমাদের অনেক ভালো লাগতে চলেছে। বেস বাবা সুমন গান বাজনার পাশাপাশি বিভিন্ন প্যারানর্মাল সাইটগুলোতেও তদন্ত করতে যান। ভুতুরে জায়গাগুলোতে কোনো ধরনের অস্বাভাবিকতা থাকলে সেটা তিনি ফিল করতে পারেন। অতিপ্রাকৃতির কোনো কিছু টের পেলে উনি খুব অস্বস্তি বোধ করে থাকেন। এছাড়াও ওনার টিম বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে অস্বাভাবিকতাগুলোকে ডিটেক্ট করার জন্য।
বেস বাবা সুমনের সাথে বিখ্যাত সাইফাই চ্যানেলের ঘোস্ট হান্টার টিমের যোগাযোগ ছিল। 2010-এ আমেরিকাতে যাওয়ার পর ঘোস্ট হান্টার টিমের সাথে তার মিট আপ হয়। ওই টিম যখন ভার্জিনিয়ার পরিত্যক্ত পাগলা গারদ নিয়ে কাজ করছিল, ওরা বেস বাবাকে তাদের সাথে তদন্তে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বেস বাবাও ওনার ফ্রেন্ডকে সাথে নিয়ে ঘোস্ট হান্টারের সাথে যোগ দেয়। সত্যি বলতে বেস বাবা সুমনের গান আমি প্রচুর শুনেছি, তবে তিনি যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের সঙ্গেও যুক্ত ছিলেন বা এই ধরনের অতিপ্রাকৃতিক জিনিসগুলোকে যে ফিল করতে পারতেন, তা আমার কোনো দিনে জানা ছিল না। আর আমার মনে হয় আপনাদেরও জানা ছিল না। যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি জানতে চাই যে তিনি কি সত্যি এরকম প্যারানর্মাল টিমের সঙ্গে যুক্ত ছিলেন নাকি অন্য কোনো ব্যাপার আছে। যাই হোক, পরের লাইনে যাচ্ছি। পাগলা গারদে পৌঁছানোর পর ঘোস্ট হান্টার টিম তাদের সাথে থাকা ডিভাইসগুলো সেট করার কাজ শুরু করে দেয়। বেস বাবাও এমন পেশাদার টিমের অংশ হতে পেরে বেশ পুলকিত বোধ করছিলেন। শুরুতে উনি তেমন নেগেটিভ কোনো কিছুর বোধ করেননি। উল্টো জায়গাটা ওনার কাছে বেশ ওভাররেটেড মনে হচ্ছিল। প্রথম আর দ্বিতীয় তলাতে বেস বাবা কোনো কিছুই ফিল করেনি। ঘোস্ট হান্টার টিমকে এ কথা জানালে ওরা বেস বাবার এই কোনো কিছু ফিল করার ব্যাপারটা নিয়ে জানতে বেশ আগ্রহী হয়। দ্বিতীয় তলাতে বেস বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই লিলির রুমে। লিলি ছিল ওই মানসিক হাসপাতালের একজন পেশেন্ট। মাত্র 9 বছর বয়সে লিলির মৃত্যু হয়েছিল। ওই রুমে ঢুকে ঘোস্ট হান্টার টিম বল নিয়ে খেলতে বসে গিয়েছিল। তাদের টার্গেট ছিল রুমে যদি লিলির কোনো স্পিরিট থাকে তাহলে সেটা তাদের সাথে বল নিয়ে খেলবে। তাদের এই সব কাজ কারবার দেখে বেস বাবার প্রথমে খুবই ফানি লাগছিল, কিন্তু 5 মিনিট পর তার সেই মনোভাব একদম পরিবর্তন হয়ে যায়। তিনি নিজের চোখে একটা অস্বাভাবিক ঘটনা দেখতে পান। ঘোস্ট হান্টার টিমের স্টিভ তার দিকে যে বলটা ঠেলে দেন, সেই বল তার কাছে আসার আগেই তা ডান দিকে মোড় নেয়। ডানে কিছু দূর গিয়ে আবার পেছনে ওনার দিকে ফিরে আসে। বলটা ওনার পাশ দিয়ে ক্রস করে আরো 10 ফিটের মতো যায়। এরপর থেমে গিয়ে একাই 2 বারের মতো বাউন্স খায়। এইটা দেখে বেস বাবা প্রচণ্ড অবাক হয়। ওনার কিছুটা সন্দেহ হওয়ায় বলটা বেশ কয়েক মিনিট পরীক্ষা করেন। মেঝেটাও একদম ঢালু না হওয়ায় বল ঘুরে যাওয়ার কোনো ব্যাখ্যাও উনি দাঁড় করাতে পারলেন না। কোনো ধরনের অস্বস্তিকর অনুভূতি না আসায় পুরো সন্তুষ্ট হতে পারলেন না বেস বাবা। ঘোস্ট হান্টার টিম বেশ খুশি ছিল কাঙ্ক্ষিত ফুটেজ পাওয়ায়। ওই তলাতেই ঘোস্ট হান্টার টিম এরপর লেজার গ্রিন পেন সেট আপ করে নেয়। সারা ঘর সেই সময় লেজার রশ্মিতে ভরে যায়। এক্সপেরিমেন্টের অংশ হিসেবে 2টি টর্চ সেখানে রাখা হয়। ঘোস্ট হান্টার টিম বেস বাবাকে ওনার নিজস্ব টর্চটা বের করে ওই 2টো টর্চের সাথে রাখতে বলে। উনি ওনার টর্চটা বের করে রাখলেন।
এরপরই শুরু হলো ইন্টারেস্টিং সব কার্যকলাপ। ঘোস্ট হান্টার টিম অদৃশ্য কোনো কিছুর সাথে কমিউনিকেট করা শুরু করলো। খুব বিনয়ের সাথে বলতে লাগলো, এখানে যদি কেউ থাকেন প্লিজ ভয় পাবেন না, আমরা কোনো ক্ষতি করতে আসিনি। আপনি শুধু টর্চ লাইটের আলো জ্বালিয়ে আপনার উপস্থিতির প্রমাণ করুন। কিছুক্ষণ এই অনুরোধ জানানোর পর ধপ করে বেজ বাবার টর্চটা জ্বলে উঠল। এইটা দেখে সবাই বেশ খুশি। পরে ওনারা বাকি দুইটা টর্চও জ্বালানোর জন্য বেশ অনুরোধ করতে লাগলো। অদৃশ্য কেউ সেই অনুরোধও রাখল। এক্সপেরিমেন্টে সফল হওয়ায় ঘোস্ট হান্টার টিম খুবই খুশি ছিল, কিন্তু বেজ বাবা কোনো ধরনের ফিল না হওয়াতে কিছুটা হতাশ হয়েছিলেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তলাতে উনি কিচ্ছু ফিল করেননি। চতুর্থ তলার দিকে যাওয়ার সময় রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে যায় বেজ বাবার। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে তাকাতেই 20 ফিট দূরে দেখতে পেলেন সবুজ রঙের অনেকগুলো জোনাকি পোকা। সদৃশ্য কোনো কিছু জ্বলছে। ওনার ফ্রেন্ড তমালও সেটা দেখতে পেলেন। বেজ বাবা ওইগুলোর দিকে ছুটে যান, সাথে সাথে ফ্রেন্ড তমালও ছুটে যায় সেই দিকে। ঘোস্ট হান্টার টিমের এক সদস্য ফুটেজ নেওয়ার জন্য দৌড়ে যান, কিন্তু ওনারা কাছে যাওয়ার আগে ওই আলোটা গায়েব হয়ে যায়। বেজ বাবা তখন থেকেই কিছু একটা ফিল করতে থাকেন। এরপর চতুর্থ তলাতে হন্টেড এক রুমে ওনারা সবাই ঢুকে যান। ওই রুমটাতে মানসিক বিকারগ্রস্ত ক্রিমিনালদের রাখা হতো। ওই রুমেই নৃশংস এক খুনের ঘটনা ঘটেছিল। বেজ বাবার অস্বস্তিকর অনুভূতি বেড়েই চলছিল। কিছুক্ষণ পর টিমের সবাই টুং করে একটা শব্দ শুনতে পান। বেজ বাবার ভাষ্য মতে পানির পাইপে লাঠি দিয়ে বাড়ি দিলে যে আওয়াজটা হবে ঠিক সেই রকমই শব্দ। শুরুতে শব্দটা বেশ দূরে ছিল, ক্রমে তা ওনাদের কাছে এসে পড়ে। ওনারা ফিল করতে থাকে কোনো কিছু তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ফ্রেন্ড তমাল কিছু একটার স্পর্শের কথা বেজ বাবাকে জানায়। সবাই তখন বেশ উত্তেজিত, ভীত সন্ত্রস্ত। অবস্থা বেগতিক দেখে ঘোস্ট হান্টার লিডার নিজে চলে আসার সিগন্যাল দিয়ে দেয়। সবাই কোনো রকম প্যানিক না করে দ্রুত পায়ে হেঁটে নিচে নেমে আসে। নিচে আসার সাথে সাথে বেজ বাবা আবার স্বাভাবিক বোধ করা শুরু করেন। পরে ঘোস্ট হান্টার টিম তাদের রেকর্ডের বিশেষ কিছু অংশ বেজ বাবাকে দেখায়। প্যারানর্মাল ব্যাপারে তাদের ব্যাখ্যা দেয়। টিমের কাছ থেকে লেজার গ্রিড পেন উপহার পেয়েছিল বেজ বাবা। 2010-এ অন্ধকার রুমে শুয়ে শুয়ে এই ঘটনা রেডিওতে শোনানোর পরেও যে গুজবাম্প হয়েছিল, 2010-এ অন্ধকার রুমে শুয়ে শুয়ে এই ঘটনা রেডিওতে শোনার পরে যে গুজবাম্প দিয়েছিল আমার শরীরে, তা ভোলার মতো নয়। রাজর্ষিদা, এই ছিল ঘটনাটা তোমার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আশা করছি এই ঘটনাটা অর্ধেকের বেশি মানুষই জানেন না। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা প্রত্যেকে কমেন্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ রাজর্ষিদা। দেখা হবে আবার পরের একটি ঘটনার সঙ্গে। ভালো থেকো,
আরও এগিয়ে যাও। সত্যি বেশ অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম। আর বেশ বাবা সুমন আমার খুবই ফেভারেট একজন আর্টিস্ট, আর ওনার অসমাপ্ত ব্যান্ডের গানগুলো মানে সত্যি বলতে গেলে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বেশ বাবাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, তিনি একজন বিখ্যাত সিঙ্গার। আর তার লাইফে যে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে বা এরকম কিছু তিনি করেছেন তা আমি নিজেও জানতাম না। এই প্রথমবার এই ঘটনাটা শুনলাম, আর আশা করছি এই ঘটনাটা তোমাদেরও ভালো লেগেছে। তোমরাও এই জিনিসটা নিয়ে হয়তো রিসার্চ করতে বসে যাবে এখন, যে এরকম কি সত্যিই কখনো ঘটেছিল বা কিছু কিনা। তবে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে অজানা সত্যে শোনানো ঘটনাগুলোকে কখনোই একদম পার্সোনালি বা সত্যি বিশ্বাস করতেই হবে এমন কি কোনো কথা কিন্তু নেই। অজানা সত্যের ঘটনাগুলোকে বিশ্বাস করা অথবা না করাটা সম্পূর্ণটাই নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা বিশ্বাস করলে করবে, না করলে না করবে। তবে এই নিয়ে কোনো দ্বন্দ্ব বা ঝামেলা ঝাঁটি বা অশান্তি বাদিও না কমেন্ট সেকশানে, এটাই বলার ছিল। আশা করছি ঘটনাটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো, সেই ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাতে পারো অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়াও ডেসক্রিপশন বক্সটা ওপেন করলে প্রথমেই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে। সেই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। যাই হোক, আর দেরি করব না, চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন সুস্মিতা দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, আদি বামিন, কমেন্ট করেছেন রিকা, আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণু সুধান পাল, কমেন্ট করেছেন আকাশ রয়, অমিত দে, কমেন্ট করেছেন GFDR, কমেন্ট করেছেন সমীর সরকার, গীতা গোস্বাম, বিরাজ দাস, আসিফ ইকবাল, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, অমিতা ঠাকুর, আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ, নিভা দাস, কমেন্ট করেছেন রাহুল বিশ্বাস। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই পাশে থাকো, অজানা সত্যকে আরও বড় করে তোলো। ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘটনা শুনতে থাকো। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।